আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রিমেম্বারিং স্টোরিজে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স। আপনারা জানেন প্রতি শনিবার আমার বলা বিভিন্ন পুরাতন ঘটনাগুলো এগুলো আমরা আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে দুটো ঘটনা ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি। অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করেছেন রাজবাড়ির কামাল কবিরাজের ঘটনা শোনার জন্য। আসলে কামাল কবিরাজের ঘটনাটি অনেক আগে আমি বলেছিলাম, যার ফলে অনেক বিষয়ই আসলে স্মরণে ছিল না, কারণ অনেক ঘটনাই তো বলা হয়েছে। সেই ঘটনাগুলো নতুন করে আবার সংগ্রহ করতে একটু সময় লেগে যায়। আবার যাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছিলাম তাদেরকেও ঠিক মতো পাওয়া যায় না। আর একজন মুরব্বীর কাছ থেকে ঘটনা সংগ্রহ করা, তাকেও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, বিভিন্নভাবে দীর্ঘ সময় নিয়ে কামাল কবিরাজের ঘটনাটি আবার পুনরায় সংগ্রহ করতে সক্ষম হই। নতুন নতুন বেশ কিছু বিষয়ে পরে জানা যায়, সেই বিষয়গুলো আপনাদেরকে এখন শোনাবো, যেগুলো প্রথমে যখন ভূত এফএম বলেছিলাম তখন সেটি বলতে পারিনি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটি অনেক আগের ঘটনা, বাংলাদেশের স্বাধীনতার আগের ঘটনা। তো যার কারণে অনেক তথ্যই এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। আর এগুলো সিংহভাগই অকাট্য প্রমাণ ছাড়া মানে এই কারণে বলছি, অনেক দিন হয়ে গেছে, অনেক মুরব্বী জীবিত নাই। তারপরে অনেক কথা লোকমুখে শোনা যায়, বিভিন্ন ছোট ছোট ঘটনাগুলো একত্র করে সেটা বলতে হয়, যার কারণে 100% যে মিলে যাবে এটা আমি বলতে পারবো না, কারণ এটা বলা সম্ভব নয় এবং কেউই বলতে পারবে না, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তো যার কারণে যতটুকু মেলাতে পেরেছি আপনাদের সামনে ভূত এফএমে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এখনো চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর যারা প্রথমে শুনেছিলেন তারা আবার নতুন করে শুনবেন, আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা এই ঘটনাটি নতুন করে শুনতে যাচ্ছেন ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামে। ওই আরকান্দি গ্রামে একটি বিশাল বড় শ্মশান রয়েছে। অনেক আগে থেকেই অনেক পুরাতন একটি শ্মশান কেন্দ্রিক অনেক ঘটনা টুকটাক শোনা যায়। যদি পরবর্তীতে সময় হয় বা ওই ঘটনা বেশ কিছু পাই তো আপনাদেরকে অবশ্যই সেগুলো শোনাবো। আমরা আমাদের আজকের ঘটনা যেটা বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। তো এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখ গুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্য আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সবকিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান,
আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত, এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করত যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিন, মানে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয় তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয়, তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোন পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে, এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না, তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ি থেকে মানে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনো রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরো বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানা যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত, বা মানুষও জানানোর প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল। বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এইভাবে কিন্তু মানে প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ।
শুরুতে বোঝে নাই, মানে মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি, মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে। তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে ওই যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি মানে এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার মানে টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তার টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরো একটি বিষয় বলে রাখি, সেটাই হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে যে কয়েকদিন পাহারা দিয়েছে তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছে তারা তো চলে আসে, বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, মানে এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত হাতে লোহা থাকলে এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না। তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে আমরা সেই জায়গাগুলোতে আগে যাব। এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোন একটা জায়গা থেকে মানে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে, এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না নিলেও হাতে লাঠি সোটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়। তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করত। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা
সে যে হত্যা করেছে ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না, সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়, জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, আশেপাশে আরো কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো সেল আছে সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত 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 এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে? বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, তো এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু, মানে মানুষের আকৃতির লম্বা একটা করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে, মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন, বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি, মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না। এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। তাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ইয়ে ছিল, মানে কামাল কবিরের যে সেলে রাখা ছিল তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে? বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন জ্বলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে, মানে ওই জেল পুলিশটা, যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশরা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে? বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি? এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা, সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি, তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়।
আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে ওটা সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে আর সে ওই নিচে পড়ে যায়। আর নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মকভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেশার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। তো সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পরে ফেলেছে এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি। কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে। তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর কোনো আসামি আর ভয়ে ওই ফাঁসির কাষ্ঠ রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশরাই তারা ফাঁসির কাষ্ঠ রেডি করে। তখন ফাঁসির আর মাত্র একদিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি করতে চান। তখন তিনি দুটো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে। আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই। তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরে যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, মানে যেই রাতে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সে বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা জেলখানার মধ্যেও আর একটা জেলখানা। এটা খুবই একটা ভয়ানক একটা কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল। ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দিবে, নাস্তা দিবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না।
পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যেই ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেনি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম ওই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেওয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মানে মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার মানে শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু প্লিজ আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা দুইটা ওয়েতে জেনেছি। আমি শুরুতে মানে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা মানে উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়। আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন, অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে, তো বিভিন্ন ভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি। তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে। তো এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি, বা কেউ আমাকে বলেওনি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কালো জাদু প্র্যাকটিস করার জন্য এবং সেটাকে মানে ইফেক্টিভ করার জন্য দেখুন কত ভয়ানক কাজ করতে হয়, কত নোংরা কাজ করতে হয়, কত পৈশাচিক কাজ করতে হয়, এবং এই কাজের ফলাফল কিন্তু তার ভালো হয়নি, সে কিন্তু ধরা পড়েই গেছে। এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা এই কালো জাদু রিলেটেড বিষয় থেকে সবসময় ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করব। অনেকেই আগ্রহ করে যে আমি একটু শিখি, কিন্তু যতটা সহজ মনে হয় আসলে কি এতটা সহজ? নিশ্চয়ই নয়। পরকালে কিন্তু কিছুই পাওয়া যাবে না, দুনিয়াতেও শাস্তি রয়েছে। এই জন্য আমরা এগুলো থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের রিমেম্বারিং স্টোরিজের আজকের আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো এটিও আমার যে নিজ জেলা রাজবাড়ী, সেই রাজবাড়িরই ঘটনা। এটি রাজবাড়ির ধাওয়াপাড়া নামক একটা জায়গার ঘটনা। ঘটনাটি অনেক আগে, 70-এর দশকের, এক্সাক্ট সালটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল। এই ঘটনাটিও শ্মশানকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স,
ঘটনাটি মূলত একজন হিন্দু পরিবারের সদস্যদের সাথে ঘটার মাধ্যম দিয়ে সূত্রপাত হয়েছিল, আর ঘটনাটি পরবর্তীতে বেশ একটি মারাত্মক রূপ লাভ করে। যদিও বা পরবর্তীতে সেটি থেমে গিয়েছিল এবং এখনো তার কিছু কিছু রেশ চলমান রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। ধাওয়াপাড়া যে ঘাট রয়েছে, পদ্মা নদীর ঘাট, এই ঘাটের কাছে একটি নির্দিষ্ট জায়গায়, মানে নদীর তীরে শ্মশান রয়েছে। সেখানে অবকাঠামো নেই শ্মশানের, মানে সেটা কোনো স্থায়ী কোনো শ্মশান নয়। তবে ওখানকার যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে নদীর পাড়ে দাহ করা হয়। তো 1973-74 বা এরকম কাছাকাছি একটা সময়, নির্দিষ্ট করে সালটা আমি আসলে পাইনি, তো এরকম একটি সময় একজন মানুষ মারা যান। উনি ওই গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তো তাকে দাহ করার জন্য সময় ফিক্সড করা হয়, কিন্তু পুরোহিত যিনি মূলত এই দাহ করার সংক্রান্ত ধর্মীয় যে কার্যাবলী বা রিচুয়ালগুলো করবেন, তিনি আবার একটা পূজার জন্য বাইরে ছিলেন। এই জন্য তিনি জানিয়ে দেন যে মোটামুটি প্রয়োজনীয় রসদগুলো মানে রেডি রাখতে তিনি সন্ধ্যার পরে এসে কাজ শুরু করবেন। তো তারা মোটামুটি রেডি করে। এখন এদিকে কি হয় যে একই দিনে ওই গ্রামের আরো দুজন ব্যক্তি মারা যান। তারা আবার আগেই পুরোহিতকে বলে রেখেছিলেন যে তাদের যে ধর্মীয় রিচুয়ালগুলো সেগুলো করার জন্য। তো তিনি তাদেরকেও বলে রেখেছিলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন, সন্ধ্যার আগে কাউকে সময় দিতে পারবেন না। এখন সন্ধ্যার পরে এসে দেখেন যে 3টি চিতাই রেডি করে রাখা হয়েছে। এখন সমস্যা বেঁধে যায় যে কাজটা আগে শুরু করবেন। ওই সময়টা আবার একটু বর্ষাকাল ছিল। এখন কারো তো মানে স্বাভাবিকভাবেই ধৈর্যে কোলাবে না, কারণ বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যেতে পারে। তো যার কারণে সবাই চাচ্ছিল তারটা আগে শুরু করতে। ধর্মীয় রিচুয়ালের মাধ্যম দিয়ে আগে শুরু না করলে তার হচ্ছে না। এখন পুরোহিত বলছেন যে যিনি আগে খবর দিয়েছেন তাকে তারটা আগে শুরু করবেন। এখন ওখানে আরেকজন ব্যক্তি ছিলেন, যে সম্ভ্রান্ত ব্যক্তি, তার যে 3 সন্তান আছে, তারা এসে বলল যে আমরা তো মানে কাস্ট বা গোত্রে উঁচু গোত্রের, আমাদেরটা আগে শুরু করেন। এখন পুরোহিত উনি বলছেন যে না, মানুষ মারা যাওয়ার পরে এগুলো নিয়ে আর কোনো কথা বলা যাবে না, যিনি আমাকে আগে খবর দিয়েছেন তারটাই আগে শুরু করতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত কথা কাটাকাটি হয় এবং একটা পর্যায়ে পুরোহিত সেই কাজটাই আগে শুরু করেন, যারটা মানে যার খবর, যার মৃত্যুর খবরটা আগে দেয়া হয়েছে। তো এইভাবে একটা মোটামুটি কাজ শেষ করতে করতে, বিভিন্ন রিচুয়াল করতে করতে একটার পেছনে প্রায় ওনার 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো সেটা আগুন ধরিয়ে দিয়ে বাদ বাকি কাজ তো অন্যরা করছে, পরেরটায় আবার কাজ শুরু হয়। তো এইভাবে প্রত্যেকটা পোড়ানোর মাঝখানে প্রায় 1 ঘন্টার একটা গ্যাপ রয়ে যায়। 3rd লেভেলে গিয়ে মানে প্রায় 3-3.5 বা 4 ঘন্টা পরে গিয়ে ওই যে সম্ভ্রান্ত যে ব্যক্তির যেই চিতা সাজানো হয়েছিল সেটাতে উনি কাজ শুরু করেন। তো যাই হোক, আগুন জ্বলা শুরু হয়েছে। ওদিকে কিন্তু প্রথমে যারটা হয়েছিল তার ওইটার কিন্তু পোড়ানো শেষ, দ্বিতীয়টারও পোড়ানো শেষ বললেই চলে, এবং তৃতীয় যেই চিতাটা সেইটা আগুন মোটামুটি ধরেছে 25% পোড়ানো হয়ে গেছে। এমত অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওটা যেহেতু নদীর পাড়ে ছিল, নদীর পাড়ে থাকার কারণে ওখানে তো কোনো শেড ছিল না, কোনো পাকা অবকাঠামো ছিল না। আর একবার চিতা জ্বালানো শুরু হয়ে গেলে সেটা তো আর ওখান থেকে সরানোর আর কোনো উপায় নেই। এখন মনে করেছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক আর হচ্ছে না। একটা সময় কি হয়, ওই বৃষ্টির পানিতেই চিতা নিভে যায়। আর বৃষ্টি শুরুর দিকে গুড়ি গুড়ি ছিল, পরে আবার একটু বেশি হওয়ার কারণে ওখানে কেউ দাঁড়াতে পারেনি, নিরাপদ জায়গায় সরে গিয়েছে। এখন বৃষ্টি যখন থেমে যাওয়ার পরে ওই আকাশে চাঁদও ওঠে, মানে চাঁদ এবং মেঘের সাথে লুকোচুরি খেলা হচ্ছিল, কখনো জ্যোৎস্না কখনো আবার অন্ধকার, এমনটা হচ্ছিল আর কি। তো ওই যে 3 সন্তান এবং তাদের কয়েকজন আত্মীয় স্বজন তারা ছিল ওই সময় ওখানে, তো তারা আবার ওই চিতার কাছে
আসছিল, দূর থেকে তারা দুটো অবয়ব দেখতে পায়, ছোট ছোট বাচ্চা আকৃতির দুটো অবয়ব দেখতে পায় চাঁদের আলোতে। মানে যখন মেঘ সরে একটু চাঁদের আলো হয়েছে তখন দেখতে পাচ্ছে। তো ওরা বলছে কি ব্যাপার, ওই চিতার কাছে ওই দুইটা বাচ্চা ছেলের মতো, ওরা কারা? তখন আবার একজন বলছে হবে হয়তো বা এলাকার কোনো দুষ্ট ছেলে পেলে। একজন বলছে না না না, এত রাত্রেবেলা দুষ্ট ছেলে পেলে কোথা থেকে আসবে, আর মাত্র বৃষ্টি হলো, নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে। তো অন্য কিছু কি হবে, এরকম এক একজন কথা বলছে। তো এর মধ্যে থেকে ওই যিনি মারা গেছেন তার 3 সন্তানের মধ্যে বড় সন্তান যিনি, সে চিৎকার করে উঠছে, এই কে রে ওখানে? যেই না এই কথা বলেছে, সাথে সাথে দেখে কি ওই দুটো অবয়ব বা বাচ্চার আকৃতির, বেটে আকৃতির দুটো মানে ছায়ামূর্তি দৌড়ে চলে গেল, বা দৌড়ে মানে ওই নদীর পাড় দিয়ে দৌড়ে চলে গেল, কোথায় গিয়েছে খেয়াল করেনি, অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। তো ওনারা কাছে যান যখন চিতায়, ওনাদের হাতে তো টর্চ লাইট ছিল, কারো হাতে হারিকেন ছিল। তো ওনারা ওই চিতার মধ্যে আলো জ্বালিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখেন যে যেই দেহটি দাহ করার জন্য আগুন ধরানো হয়েছে এবং 25% কাজ শেষ হয়েছে, ওই দেহটির পা থেকে কোমর পর্যন্ত সেটা তো ঝলসে গিয়েছিল আগুনে, তখনও তো পুরোপুরি পুড়ে কয়লা হয়নি। এবং তারা ওইটা বুঝেই বৃষ্টির সময় ওটা তারা দেখেছে কতটুকু কি হয়েছে, ওটা দেখে ওখান থেকে সরে গিয়েছিল। তো তারা দেখে যে পা থেকে কোমর পর্যন্ত সেটি নেই, মানে একদম নাই, দেহের সাথেই নেই। খুব অবাক হয়। একজন বলে মনে হয় পুরে কয়লা হয়ে গেছে, বলে অসম্ভব, আমরা বৃষ্টির যখন শুরু হয়েছে তখন এখান থেকে চলে যাওয়ার আগেও দেখেছি যে দেহ অক্ষত ছিল। অক্ষত বলতে মানে মোটামুটি ঠিক ছিল, 25% পুড়েছে। এত তাড়াতাড়ি এরকম হবে কিভাবে? আগুন তো জ্বলছিল না, আর বৃষ্টিতে তো আগুন নিভে গেছে। তখন ওনারা চিন্তা করে, আচ্ছা এই যে নিচে এখানে যে দুটা অবয়বকে দেখলাম, এই অবয়বগুলো আসলে কে ছিল বা কি ছিল? তখন একজন টর্চ লাইট মেরেছে ওই মাটির দিকে, তখন যা দেখতে পায় ওনারা চমকে ওঠেন। ওনারা দেখেন বৃষ্টিতে মাটি তো কাদা কাদা হয়ে গেছে, আর ওখানে ওনারা ওই জায়গায় আসার আগেই কিছু পায়ের দাগ দৃশ্যমান হয়েছে। এবং এই পায়ের দাগগুলো হচ্ছে এই যে একটু আগে দুজন দৌড়ে চলে গেল বাচ্চা আকৃতির অবয়ব তাদের। আর এটা স্বাভাবিক মানুষের মতো কোনো পায়ের আকৃতি নয়। ঘোড়ার যে খুর, ঘোড়া বা গরু যদি হেঁটে যায় সেখানে পায়ের যে ছাপ পড়ে, খুরের যে ছাপ পড়ে, ঠিক তেমন, তবে এটি আকারে বেশ বড়, মানে হাতির পায়ের মতো, গোলাকৃতির মতো এরকম পায়ের ছাপ। এবং ওরা যে দৌড়ে চলে গেছে ঠিক ওইদিকে ওই পায়ের ছাপটা তারা রেখে গেছে। কয়েকজন মানুষ টর্চ লাইট নিয়ে যেতে থাকে ওই পায়ের ছাপ কোন দিকে গিয়েছে। মোটামুটি একটা সময় পর্যন্ত তারা যায়, কিন্তু যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে একটি জায়গায় এসে আর পায়ের ছাপ নেই, মানে সেখান থেকে মিলিয়ে গেছে, ডানে বায়ে সামনে পেছনে, মানে পেছন দিকে আছে যেদিক থেকে তারা মারতে মারতে এসেছে, কিন্তু এছাড়া পায়ের ছাপ আর নেই। মনে হচ্ছে এখান থেকে হঠাৎ করে তারা ভ্যানিশ হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। তো যাই হোক, এখন তারা আবার ওই চিতার কাছে ফিরে আসে কয়েকজন, আর ওখানে তারও কয়েকজন ছিল। এখন একে তো বৃষ্টিতে ভিজে গেছে চিতা, তার উপর এই ভয়ানক অবস্থা। সিদ্ধান্ত হয় যে যেহেতু সবকিছু ভিজে গেছে, লাশ 25% পুড়ে গেছে, এই অবস্থায় নতুন করে পোড়ানো সম্ভব নয়, কারণ বৃষ্টি হয়েছে, এখন শুকনা খড়িও পাওয়া যাবে না আশেপাশে। এই জন্য এটি হিন্দু ধর্ম মতে যেভাবে দাফন করা হয় সেভাবে দাফন করা হবে। তো সেই চিন্তা থেকেই ওই আত্মীয় স্বজনরা ওইখান থেকে লাশ একটি চাটাইয়ে নিয়ে তারা চলে যান একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে গিয়ে তারা কবর খুঁড়ে তার ওই ডেড বডিটা সেখানে কবর দিয়ে দেন। ঘটনা এখানেই শেষ আপাতত দৃষ্টিতে, মানে লাশ পোড়ানো সংক্রান্ত। পরের দিন সকালবেলা
যে 3জন ভাই, মানে যিনি মারা গিয়েছিলেন, যে হিন্দু ভদ্রলোক, তার যে 3জন ছেলের মধ্যে বড় ছেলে যিনি, তিনি অন্য 2 ভাইকে বলছেন যে আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। এখন বলে কি স্বপ্ন? বলে স্বপ্নে দেখলাম যে আমাদের বাবার কবর কিছু একটা খুঁড়ছে, দুটো প্রাণী মানে খুঁড়ছে। এটা কি মানুষ না কুকুর না বেড়াল না শেয়াল এটা বোঝা যায় না, তবে দুটো হাতের মতো আছে এবং খুব বামন আকৃতির ওই কবর খোঁড়া আমি দেখেছি। আমার কাছে মনে হচ্ছিল এটা আমি বাস্তবে দেখছি, স্বপ্ন নয়। আমরা আমাদের বাবার কবরের কাছে যাই চলো। তখন 3 ভাই মিলে ওই কবরের কাছে যাই, গত রাত্রেই যেটা কবর দেয়া হয়েছে। গিয়ে দেখে না, একদম সব স্বাভাবিক, কবর একদম স্বাভাবিক। এখন 2 ভাই বলে যে তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু ওনার মনে খুঁতখুঁতি যায় না, যে মনে হচ্ছিল একদম বাস্তব দেখেছে সে। তখন ওই পুরোহিতকে ডাকা হয়, পুরোহিত আসে, সবকিছু শোনে, বলে যে এটা একটা স্বপ্নই। কিন্তু ওই বড় ছেলে যিনি মারা গেছেন, তার বড় ছেলে, মানে 3 জনের মধ্যে যিনি বড় ভাই, তো সে বলে যে না, আমি কবর খুঁড়ে দেখতে চাই, আমার কেন যেন মনে সন্দেহ লাগছে। এখন কি আর করা, তার পীড়াপিড়িতে অবশেষে সত্যি কবর খোঁড়া হয়। কবর খুঁড়ে তারা যেটা দেখতে পায়, এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যে তাদের বাবার কবরে সেই ডেড বডি আছে, তবে মাথার যেই অংশটা, মাথার যে খুলি, এই অংশ বিশেষটা শুধু রয়ে গেছে, তাও সেখানে কোনো মাংসের ছিটে ফোটা নেই, এবং পুরো বডি মনে হচ্ছে কে যেন খেয়ে ফেলেছে। এমনটা হতেই পারে না, এক রাতে এভাবে কিভাবে এটা হলো? আর কবরটা তো যেভাবে দিয়ে গেছিল সেভাবেই আছে। তার মানে সে যে স্বপ্ন দেখেছিল এটা সত্য, এবং স্বপ্নে যে দুটো প্রাণীকে দেখেছিল তারাই হয়তো এই ভয়ানক কাজটি করেছে। তো তখন ওই পুরোহিত সে বলে যে গত রাত্রে যখন তোমার বাবাকে তোমরা দাফন করেছো, তখন হয়তোবা নিয়ম মাফিক হয়নি, যার কারণে ওই অশুভ শক্তিগুলো সুযোগ পেয়েছে কবর খুঁড়ে লাশের ক্ষতি করার বা লাশ খেয়ে ফেলার। আর এমন টাইপের পিশাচ আকৃতির কিছু জিন সব জায়গাতেই থাকে, যারা সুযোগ খোঁজে মানুষের মাংস খাওয়ার জন্য, কারণ তাদের খাবারই এটা। মানুষ যদি কোনো কারণে ভুল করে ফেলে, তো তারা সেই সুযোগটা পেয়ে যায়, আর এই সুযোগের কারণেই তারা তারা তাদের খাবারগুলো পেয়ে যায়, মানে মানুষই সুযোগ করে দেয় সেগুলো। তো যাই হোক, এখন যেটা হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো তারা যে কাজটি করে, তারা চিন্তা করে যে এরপর থেকে আমরা যারা মোটামুটি একটু এলিট শ্রেণীর আছি, আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা নদীর ঘাটে আর দাহ করতে নিয়ে যাব না, যেহেতু একটা ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাটি যখন চারদিকে ছড়িয়ে যায়, তখন অন্য যারা এলিট শ্রেণীর ছিল, যারা সনাতন ধর্মাবলম্বী, তারা বলল যে আমরা আর ওই নদীর ধারে আমাদের আত্মীয় স্বজনকে দাহ করতে নিয়ে যাব না, আমরা নিজেদের মতো করে একটা শ্মশান করব নিজেদের বাড়ির কাছে। তো ওই চিন্তা করে মূলত এটার উদ্যোগী হয় হচ্ছে ওই 3 ভাই, তার বাবার লাশের সাথে এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে। তো এটা শুরু হয়। এর কিছুদিন পর একটা ঘটনা ঘটে। আরো একজন ব্যক্তি, উনি খুব সম্ভ্রান্ত বংশের ছিলেন আর কি। তো তিনি যখন মারা যান, তার দেহকে ওই নতুন শ্মশানে দাহ করা হয়, এবং দাহ করার অল্প কিছুদিনের মধ্যে ওই পরিবারের একজন মানুষ সুইসাইড করেন। এর কিছুদিন পরে আরেকজনকে সাপে কাটে, মানে তিনিও মারা যান। আরেকজন পানিতে ডুবে মারা যান। এভাবে কয়েক মাস ব্যবধানে বিভিন্ন লোক ওই পরিবারে মারা যাচ্ছিল, এবং এভাবে মোটামুটি ওই পরিবারের অধিকাংশ মানুষই মারা যায়, মানে পরিবারটা একদম শেষ হয়ে যায় বলা চলে। এরপরে ওই যে 3 ভাই, ওই 3 ভাইয়ের এক ভাইয়ের সন্তান মারা যায়, তাকে যখন আবার ওখানে দাহ করা হয়, এরপরে ওই পরিবারের এক একজন মানুষের অপমৃত্যু হতে থাকে। মানুষের মধ্যে একটা ধ্যান ধারণা সৃষ্টি হয় যে ওই নতুন শ্মশানে যাকেই দাহ করা হবে সেই পরিবার শেষ হয়ে যাবে। এরকম সত্যি ঘটেছিল নাকি, যে ওই পরিবার শেষ হয়ে যেত? কিন্তু কেন এটা হতো, কিভাবে হতো, কি কারণ ছিল, এটা নাকি কেউ বিশ্লেষণ করে বের করতে পারেনি। তো শ্মশান ঘাটে, বিশেষ করে নদীর পাড়ে ধাওয়াপাড়া, ওই যে শ্মশান ঘাটটা, আমি জানি না এখনো আছে কিনা, হয়তো আমি যখন গল্প বলেছিলাম তখন শুনেছি আছে, এরপরে নদী ভাঙন হয়েছে, আমি আসলে নিশ্চিত নই।
যে এখনো ওই শ্মশানটা আছে কিনা। ওটা তো কোনো স্থায়ী কোনো শ্মশান না, নদীর ধার ঘেঁষে ওই যখন যার প্রয়োজন সে সেভাবে এই কাজটি করে থাকে। তো এখন হয়তো বা আছে, আমি অনেকদিন সেখানে যাই না। তো আর ঘটনাটিও তো আসলে অনেক আগের ঘটনা। ওই সময় তো এভাবে মোবাইল ফোন ছিল না বা এরকম ক্যামেরা অ্যাভেলেবল ছিল না যে কেউ ফটো তুলে রাখবে এই ধরনের স্পর্শকাতর বিষয়। যেমন পায়ের ছাপ ছিল, কিন্তু পায়ের ছাপের ফটো তো আর কেউ তুলে রাখতে পারেনি। তো মানুষের মুখে মুখেই এভাবে বিভিন্ন ভয়ের ঘটনাগুলো চলে আসে এবং আমরা সেভাবেই পাই। তো সত্য মিথ্যা নির্ণয় করা আসলে অনেক টাফ ব্যাপার, কারণ অনেক আগের ঘটনা। আবার অনেকে জিজ্ঞেস করলেও কেউ স্বীকার করতে চায় না যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেইনি। আবার অনেকের মুখে শোনা যায়। তো এইভাবে লোককথার উপর ভিত্তি করে আমরা অনেক সময় অনেক ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়ে থাকি। সেগুলো হয়তো বা 100% প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু এই ঘটনা যে সত্যি সত্যি ঘটতে পারে তা তো আমরা অন্তত বুঝতে পারি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।